সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমরা আজকে আ সাকিব ভাই আর আমি মোহাম্মদ আখতারুজ্জামান আমরা ২ জন একসাথে বসছি। আমাদের ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদ নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন আসছে ২৬ জুন ১৫তম আইটিইটি কার্যকরী পরিষদ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালের এবং এইখানে ২ টি প্যানেল আছে। তার মধ্যে একটি প্যানেল হচ্ছে ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদ এবং আমরা ২ জন ওই প্যানেলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের প্যানেল নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। সাকিব ভাই আপনি একটু যদি আপনাকে পরিচয় করিয়ে দেন। ধন্যবাদ টনি তোমাকে। আসলে আমাদের আসলে অনেকদিনের একটা পরিকল্পনা ছিল যে আইটিটিকে একটা পরিবর্তন দেখতে চাই। আ আইটিটিতে আসলে আমরা দেখেছি যে আমরা যখন জুনিয়র ছিলাম আ অনেকে আইটিটির নামও জানতাম না। তার কারণটা ছিল আইটিটির অ্যাক্টিভিটি শুধুমাত্র মিলাদ মাহফিল এগুলোতে সীমাবদ্ধ ছিল। হু, হু। তো আমরা যখন প্রফেশনে আসলাম তখন মনে হয়েছে যে আসলে একটু ডিফারেন্ট কিছু হওয়া দরকার। এই একটা প্রতিষ্ঠান যেটা এত বিশাল একটা অঙ্গনকে ধারণ করে, তার পক্ষে আসলে এত ছোটভাবে থাকা উচিত না। এবং এটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত না। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আইটিটি আসলে একটা পরিবর্তন প্রয়োজন। সো এইজন্য আমরা একটা চেঞ্জ চাই এবং তোমাদের মতো তরুণরা যদি আসে আইটিটিতে প্যানেলে সেই হিসেবে তখন আসলে এই পরিবর্তনটা আমরা দেখতে পাবো আরকি। আপনি আরো বেশি ইয়াং এবং এনার্জেটিক এবং আপনার ইনভলভমেন্টটা আরো অনেক বেশি দরকার আসলে। ধন্যবাদ টনি। আসলে আ আমার কাছে মনে হয় যে তরুণদের হচ্ছে এক্সপেরিয়েন্সটা কম। তো এক্সপেরিয়েন্স কমের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তারা কখনো সেট ধরে আগায় না। হু, হু। তারা কখনো সেট ধরে আগায় না। তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে। তারা চিন্তা করে যে আসলে নতুন, নতুন নিয়ে আসার চেষ্টা করে। একটা নিউ আইডিয়া, নিউ থিংকিং, আ নিউ এক্সপেকটেশন তারা নিয়ে আসার চেষ্টা করে। তো এইজন্য আমার কাছে মনে হয় যে আসলে লিডারশিপে তরুণদের আসাটা বেশি জরুরি। আ সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইউনাইটেড পরিষদ বা ঐক্যবদ্ধ পরিষদ যে প্যানেলটা দিয়েছে সেটা অনেক বেশি তরুণদের নিয়ে তৈরি করা। আমাদের 44 ব্যাচের তানভীর রয়েছে। হুম, হুম। খুবই তরুণ Youngest, একজন কলামিস্ট, লেখক youngest. এবং সাহিত্যিক। আমাদের প্যানেলে তুমি রয়েছো। আ উম না আমি তো আমার সম্পর্কে বলব সমস্যা নাই। আচ্ছা। তারপরে আ আমি আছি শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে। জাহিদ রয়েছে। জাহিদের কথা আলাদা করে বলতে হবে। ৪০ ও বছর। অনেক বেশি ডেডিকেটেড। আমি যদি বলি আমাদের এই আ স্বল্প সময়ে আমাদের প্যানেলটাকে গোছানোর জন্য আ পরিকল্পনা করার জন্য জাহিদ অনেক বেশি এফোর্ট দিয়েছে। আমি ওর এফোর্টকে ও যে এফোর্টটা দিয়েছে এটা যদি আইটিটির জন্য সে দিতে পারে, তাহলে আইটিটি উইদিন 2 ইয়ার্স এর মধ্যে অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। না আসলে। ইকবাল রয়েছে। আমি আসলে ইকবাল আমার বন্ধু। আমি ওর ব্যাপারে স্পেশালি বলব, ওকে আমি ইউনিভার্সিটিতে দেখেছি। ও ছিল খুবই হার্ড হিটার একটা ব্যাটসম্যান। হুম। সো আমি অলওয়েজ করি যে ইকবালের যেভাবে উইনিং মেন্টালিটি আছে, যেভাবে সে আসলে একটা উম যেকোনো বলারকে যেভাবে সে ইজিলি হচ্ছে তার কনফিডেন্স ভেঙে দিতে পারে। আই থিংক ইকবাল হচ্ছে ঠিক সেভাবে আ কাজ করতে পারবে এবং আইটিডিতে সে ঐরকম ছক্কা হাঁকাবে বলে আমার বিশ্বাস আরকি। হুম, রাইট। আ ঈশ্বর জাহান লাকি আপু আছেন। উনি যেভাবে মানে তার আদর্শ, আইডিওলজি কে বিলিভ করে একটা কর্পোরেট জব করছেন, আবার পরিবারকে ভারসাম্য বজায় রাখছেন। যেটা আমরা সবাই কর্পোরেট লাইফ এ চাই আরকি যে একটা জীবন এবং হচ্ছে জীবিকার ভারসাম্য। হুম, উনাকে দেখে আমার সেটা মনে হয় যে আসলে একটা আদর্শ মা বা আদর্শ বোন, হ্যাঁ? আদর্শ সন্তান হিসেবে আসলে উনি খুবই পারফেক্ট। সো সেই জায়গায় আসলে আইটিটিতে যদি উনি আসেন আমি বিলিভ করি যে আমাদের সিনিয়র জুনিয়র সবাইকে আসলে উনি ওইভাবে ধরে রাখতে পারবেন রাস্তা আরকি। দেখাতে বিশেষ পারবেন। করে হ্যাঁ। মেয়েদের যে জায়গাটা মানে মেয়েদের যে আইটিটিতে যে একটা পজিশন এখন পর্যন্ত নাই আসলে হুম, বলা হুম, যায়। হুম। আমরা দেখি না কোনো দেখি না। নারী রাইট, প্রতিদ্বন্দ্বী। তো সেই জায়গায় আসলে আমার মনে হয় যে ইশাত আপু অনেক ভালো একজন প্রতিদ্বন্দ্বী হবেন এবং উনি আইটিটিতে খুব ভালো একটা পরিবর্তন আনতে পারবেন। রাইট। নাসিরুল ইসলাম ভাইকে নিয়ে তো বলার কিছু নাই। রেজাউল করিম রেজা ভাই কিংবা শঙ্কর দয়াল বিশ্বাস দাদা আমি ওনাকে নিয়ে বলতে চাই আসলে আমাদের পরিষদটাকে যে আমরা একটা ঐক্যবদ্ধ পরিষদ বলতে যাচ্ছি। আ সেটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে শঙ্কর দাদা। যে উনি এই প্যানেলে নিজের মতো করে আ এসে যেভাবে অ্যাটাচ হয়েছেন বা আ এই প্যানেলে সবাই ওনাকে যেভাবে আসলে গ্রহণ করেছেন। নিজের মতো করে নিয়েছে এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। হুম, হুম। তো আমি শঙ্কর দয়াল বিশ্বাস দাদার জন্য হচ্ছে শুভকামনা থাকবে আমার যে আশা করি দাদা জয়লাভ করে আসবেন।
টনি, তোমার এন্ড থেকে কি মনে হয় এই প্যানেলটা আসলে কেমন হয়েছে? না ভাই, আমার কাছে তো খুবই মানে একটা কম্বিনেশন মনে হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি সিনিয়র থেকে শুরু করে আমাদের যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আনম আহমেদুল্লাহ স্যার, ভাই। এখন তো ভাই যেহেতু হুম। একসাথে ইলেকশন করছি। সো উনার থেকে শুরু করে ৪৪ ব্যাচ পর্যন্ত এই যে একটা ৩ ব্যাচ থেকে ৪৪ ব্যাচ পর্যন্ত একটা মিক্স, এইটা আসলে খুবই ইউনিক একটা কম্বিনেশন মনে হয়। এবং আমাদের উপরের দিকে যারা আছে সহসভাপতি পদপ্রার্থী আমরা যদি দেখি রওশন জমির ভাই এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন। অনেক এক্সপেরিয়েন্স, অনেক মানে অনেক কিছু করতে পারেন আসলে উনারা। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে একজন প্রুভেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ইয়া তারপর আমাদের ইঞ্জিনিয়ার মনসুর রহমান রাশেদ ভাই আছেন। উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনার নিজের ফ্যাক্টরি আছে। সো ইনার অভিজ্ঞতাটাও আমাদের টেক্সটাইল কমিউনিটির জন্য অনেক ভালো। আমাদের জসিমউদ্দিন ভাই আছেন। উনারও এক্সপেরিয়েন্স অনেক বেশি। তুহিন ভাই আছেন। তুমি কি উনারা বিজনেস লিড দিচ্ছেন। তুমি কি ইমদাদ সরকার স্যারের ব্যাপারে কিছু বলবা? ইমদাদ স্যারকে আসলে আমি ক্যাম্পাস থেকে খুব ভালোভাবেই চিনি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম স্যার হচ্ছে প্রভোস্ট ছিলেন হলের। এরপরে উনি পিএইচডি করার জন্য তার্কিতে চলে যান। ইমদাদ স্যারের আসলে খুবই আইডিওলজিক্যালি স্ট্রিক্ট একজন মানুষ এবং কোষাধ্যক্ষ যেখানে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলা থাকে, মানে একটা আমানতদারিতার যে একটা সেন্স থাকা দরকার, আমি উনার মধ্যে ওই জিনিসটা দেখেছি। উনি Great. ভেরি হিসাব নিকাশের ব্যাপারে ভেরি স্ট্রিক্ট। ইভেন আমাদের হলের যখন অ্যালটমেন্ট দেওয়া হয় তখন আমি দেখেছিলাম যে উনি উনাকে তখনকার ছাত্রলীগ মানে প্রেসিডেন্ট যারা ছিল উনাকে প্রভাবিত করার অনেক চেষ্টা করেছিল নজরুল ইসলাম হলে স্টুডেন্টদেরকে উঠানোর জন্য। বাট হি ওয়াজ ভেরি রিজিড টু দ্য রুলস। মানে উনি রুলসের বাইরে যাননি। উনাকে নিয়ে যেতে পারে নাই তখনকার ছাত্রলীগের যারা ছিল। উনারা ছাত্রলীগ অনেক চেষ্টা করেছিল তাদের মতো করে সিট আমি অ্যালটমেন্ট করার, বাট উনি পারে স্যারের নাই। ব্যাপারে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমিও স্যারকে পেয়েছিলাম, এমদাদ স্যারকে পেয়েছিলাম ইউনিভার্সিটিতে। স্যার আসলে আমাদেরকে মানে সন্তানের মতো দেখেছেন আরকি। আমাদের যেহেতু আমরা যখন ইউনিভার্সিটিতে আসি, ঢাকা শহরে আসি, বিশেষ করে গ্রাম থেকে যারা আমরা আসি, আমাদের জন্য অভিভাবকত্বের একটা শূন্যতা তৈরি হয়। স্কুলে বা কলেজে বাবা-মা যেভাবে দেখভাল করেন, তো সেই জায়গাটা ইউনিভার্সিটিতে এসে আসলে ফিল আপ করার মতো কেউ থাকে না। হুম, হুম। তো আমার মনে হয় এমদাদ স্যার আসলে এই জায়গাটা ফিল আপ করেছেন। একদিকে যেমন আমাদের ফিলোসফিক্যাল জায়গায় উনি অ্যাড্রেস করেছেন, লুপহোলগুলো অ্যাড্রেস করেছেন। পাশাপাশি আমরা যখন বিপদে পড়েছি, যখন আমরা জুলুমের শিকার হয়েছি, তখন এমদাদ স্যার কিন্তু আমাদের পাশে অভিভাবকের ভূমিকায় ছিলেন আরকি। এক্সাক্টলি। তো এই অভিজ্ঞতাটা আসলে অনেকেরই আছে। রাইট, ইভেন রাইট। আমি এটাও জানি যে এমদাদ স্যার হচ্ছে যখন নতুন শিক্ষার্থী যারা ভর্তি হয়, তারা যদি কোনো রকমের ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ে বা তাদের যদি কোনো সাহায্য সুবিধার প্রয়োজন পড়ে, সেটা উনি আসলে দেখেন। রাইট। তো ইভেন আপনি দেখেন যে আমাদের মেজবাহুল ইসলাম ভাই আছে সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী। উনিও কিন্তু এই পোস্টটার জন্য ইউনিক একজন মানুষ। মানে একটা ওয়াশিং ফ্যাক্টরির মেজবা ভাই জিএম। তো আসলে ন্যাশনাল ফিগার। রাইট। উনি ওনার নিজস্ব মতো রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্ম আছে। মানে ওনার হ্যাঁ, নিজস্ব হ্যাঁ। দল রয়েছে। দল আছে এবং তো ভেরি প্রোঅ্যাক্টিভ উনি। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে মির্জা ভাইকে, যে উনি আসলে উনি খুবই আমাদের প্রোঅ্যাক্টিভ সাথে আছেন। মানুষ। রাইট। তো সেই জায়গায় আসলে একটা বৈচিত্র্য আছে, একটা ডাইভার্সিটি আছে। ইউনিক একটা ব্যাপার। তারপর আমরা যদি দেখি জানিবুল ইসলাম ভাই আছে। উনি ৩৩ ব্যাচের। উনি হেড অফ হেড অফ R&D ইমপ্রেস নিউটেক্সে। সো মানে অনেক বড় জানিম ভাই অভিজ্ঞতা, কিন্তু ইন্ডাস্ট্রিতে খুবই নোন একটা নোন পারসন। একজন মানুষ। হ্যাঁ। ওনার ব্যাপারে যেটা সবচেয়ে পজিটিভ, যে ওনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। রাইট। যে এমন মানুষ থাকে না কিছু, যে আপনি একবার কথা বলবেন কিন্তু সেই মানুষটার পরিচিতিটা আপনার মধ্যে বহুদিন গেঁথে থাকবে। জানি ভাই হলো ওই টাইপের মানুষ। রাইট। তো ইভেন উনি তো যতটুকু আমি জানি উনারা ক্যাম্পাসে থাকতে বুটেক্স অ্যাডমিশনের জন্য একটি গাইড বুকও বের করেছিল। হ্যাঁ, স্পান্ডেক্স নামে। স্পান্ডেক্স নামে একটা রাইট। গাইড বুক বের সো করেছিলেন। এটা তো এখন পর্যন্ত মনে হয় আমরা মানে এখনো না। দেখি না যে আসলে ক্যাম্পাসের সো কেউ বুটেক্স এরকম একটা কিছু বের শিক্ষার্থীদের করে। দিয়ে তৈরি হওয়া বুটেক্সের একটা ডেডিকেটেড গাইডলাইন ছিল এটা। সো আই থিংক জানিব ভাই যদি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হতে পারেন, আমার মনে হয় আমরা এরকম আন্তর্জাতিক কোনো জার্নাল বের করতে পারি। Right. অথবা এটাও হতে পারে যে বুটেক্সিয়ানরা বিভিন্ন ইন্টারভিউ ফেস করার জন্য তাদের কোনো ডেডিকেটেড আসলে ওইরকম ইয়ে নাই। হ্যাঁ, সো এরকম কোনো resource গাইডলাইনও কিন্তু হতে পারে। হইতে পারে। হ্যাঁ, So আমরা এটা right. কিন্তু আমি জানি না জানিব ভাই এটা চিন্তা ভাবনা আছে কিনা, বাট এটা মানে আমরা আমরা ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরাই করলাম। Right, ঠিক আছে, right. যেহেতু আমি না। শিক্ষা সম্পাদক হিসেবে আছি, আমি Right, এটা right. মনে হয় এটা খুব ভালো একটা আইডিয়া। ইমপ্লিমেন্ট করতে পারি আরকি। খুব ভালো একটা আইডিয়া। তারপরে তালহা ভাই আমাদের সাথে আছে দপ্তর সম্পাদক পদপ্রার্থী। তালহা ভাইয়ের তো লিডারশিপ কোয়ালিটি মানে মানে খুবই ভালো। মানে আমার যতটুকু দেখা। তালহা ভাই হচ্ছে কি, আমি যেটা বলবো আরকি, মানে তালহা ভাইকে আসলে শুধু আইটিটির মধ্যে সীমাবদ্ধ বলা যাবে না। তালহা ভাই হচ্ছে একজন মানে গ্লোবাল লিডার বলা যায় আরকি ওনাকে, মানে ন্যাশনাল লেভেলের লিডার। তালহা ভাইকে নিয়ে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জি
কথা বলেছেন। যে তার সাহসিকতার ব্যাপারে হচ্ছে তিনি নিজের প্রোফাইল থেকে পোস্ট করেছেন। সো তালাবের মতো এত ডাইনামিক, পরিশীলিত এবং খুব হাসিমুখে একজন মানুষ যদি আইটিটিতে আসেন, আই বিলিভ যে আইটিটি চেঞ্জ হতে বাধ্য। রাইট, এটা ট্রু। এরপরে আমাদের সাথে আরো আছে, আমাদের সিনিয়রদের মধ্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরিয়ার জিন্নাহ বিপ্লব ভাই আছেন। উনি বিজনেস মানে একটা বড় কেমিক্যাল কোম্পানি, ভালো কেমিক্যাল কোম্পানি লিড দিচ্ছেন, মার্কেটে অনেক নন। সো উনার ওই এক্সপোজারটাও আছে, অনেক কাজ করতে পারবে। তাজুল ইসলাম মোল্লা ভাই আছেন আমাদের। So উনারও বিপ্লব অনেক ভাইকে নিয়ে আমি এক্সপেরিয়েন্স। এক লাইন বলতে চাই যে বিপ্লব ভাইকে আমি খুব অল্প সময়ের জন্য পেয়েছি, বাট আমার কাছে মনে হয়েছে বিপ্লব ভাই খুবই মানে জেন্টেল একজন ইনভেস্টর। সো উনি খুব ক্যালকুলেটিভ মানুষ। সো সেই জায়গা থেকে হচ্ছে উনি আইটিটির জন্য খুব ভালো কাজ করতে পারবেন। একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে যেভাবে সংগঠিত করতে হয় একটা দলকে, কিছু কমিউনিটিকে সেভাবে সংগঠিত রাখতে হয়, সেটা আসলে জিন্নাহ ভাই দ্বারা পসিবল হবে। এবার মাহফিজ ভাই নিয়ে আমি একটা কথা বলতে চাই। মানে আমি তো পডকাস্টে আমি ওনার ইন্টারভিউ নিয়েছি। সো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে যে উনি ওনার 10 বছরের হচ্ছে ওনার জব লাইফের এক্সপিরিয়েন্স, আবার 8 বছর হচ্ছে ওনার ইনভেস্টর হিসেবে ওনার এক্সপিরিয়েন্স, মানে বিজনেসের এক্সপিরিয়েন্স। তার মানে উনি ওনার জবের এক্সপিরিয়েন্সটাকে ইনভেস্টে কিভাবে কনভার্ট করতে হয় এটা খুবই মানে আমি বলবো যে ইফিসিয়েন্টলি উনি এটা করতে সক্ষম হয়েছেন, কম্পিটেন্টলি এটা করতে সক্ষম হয়েছেন। সো সেই জায়গায় আইটিটির নিয়োগ এবং বিনিয়োগ সম্পাদক হিসেবে উনি যদি নির্বাচিত হন, আই থিঙ্ক যে আইটিটির যে বাজেট রয়েছে বা সেটাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগানো, বা যারা আসলে এইসব জুনিয়ররা চায় যে আমি স্বপ্ন দেখে যে আমি আসলে একসময় ইনভেস্টর হব, আমি একসময় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব, আমি ব্যবসা শুরু করব, এবং সেটা অল্প সময়ে অল্প এক্সপিরিয়েন্স দিয়ে, হয়তো 8-10 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বিজনেস শুরু করব, সেটা আসলে মাহফিজ ভাইয়ের কাছ থেকে তারা সেই টোটকাটা নিতে পারবে আর কি। রাইট, রিয়েলি। হ্যাঁ, হ্যাঁ। সাকিব ভাই, আমরা তো হচ্ছে মানে প্যানেলের বাকিদের ব্যাপারে কথা বললাম। আপনি তো শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদপ্রার্থী। তো কেন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আসলে সাহিত্যের যে ব্যাপারটা বা শিক্ষার যে ব্যাপারটা, মানে সাহিত্যের ব্যাপারটা আমার খুব ভাল লাগে। আমি আসলে রবীন্দ্রনাথের একটা উক্তি আমার খুব মনে পড়ে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বলেছিলেন যে মহাসমুদ্রের 100 বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত সাহিত্যের তুলনা হইতো। তো ব্যাপারটা হলো এরকম আর কি, যে সাহিত্য দিয়ে আমাদের যে দৈনন্দিন জীবনের যে একটা মনোটনি আছে, যে একটা বোরিং লাইফ আমরা লিড করি, বিশেষ করে কর্পোরেট লাইফে, তো সেখান থেকে বের হয়ে আসার একটা চান্স হচ্ছে সাহিত্য। ভালো গুড লিটারেচার গুড ফুডের চেয়েও ভালো ভূমিকা পালন করে। আমাদের ব্রেনের শার্পনেস বাড়ায়। যেটা হয় ট্যাক্সি মানে ইঞ্জিনিয়াররা যেটাতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, যে তাদের 8 ঘন্টা বা 10 ঘন্টার জবটা আসলে দেখা যায় যে 24 আওয়ার্স 7 ডেজ জব হয়ে যায়। সেই জায়গায় যদি একটা ভালো বই পড়ে, সে ওইখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারে। আজকে অফিসে কি প্যারা গিয়েছে। আইটিটি কি আসলে এরকম এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে? আপনার কি মনে হয়? হ্যাঁ, কিভাবে রাখতে পারে? সাপোজ আইটিটি হচ্ছে তার সদস্যদের জন্য বিভিন্ন কবি সাহিত্যিকদের জন্মজয়ন্তী আয়োজন করলো, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আয়োজন করলো, ঠিক আছে? সাহিত্য পাঠের আসর বসালো। এর মাধ্যমে কি হয়, যেমন আমরা দেখি যে স্কুল লাইফে যে পাঠ্য বইগুলা বা যেই গল্পগুলো আমাদেরকে পড়ানো হয়েছে, সেগুলোর প্রতি কিন্তু আমাদের একটা আলাদা আকর্ষণ আছে। ঠিক আছে? সেম আইটিটি যদি তার সদস্যদের জন্য এরকম সাহিত্য পাঠের আসর করে, গল্প জমায়, আসর জমায়, ভাইয়ারা এসে গল্প করলো। আমার মনে হয় এটা খুব ভালো একটা হবে যদি আমরা ক্লাস্টার বেস এই জিনিসটা করতে পারি, যে আমরা তো ছড়িয়ে ছিটিয়ে থাকি। হ্যাঁ, জোন ওয়াইজ আইটিটির একটা শাখা হচ্ছে গাজীপুরে আছে, একটা ভালুকায় আছে, একটা হচ্ছে সাভারে আছে, একটা নারায়ণগঞ্জে আছে, একটা ঢাকার মধ্যে তো সেন্ট্রাল আছে। ঢাকাতে আমরা ভাগ করে দিতে পারি, হয়তো গুলশানে একটা আছে বা উত্তরাতে আছে। সেখানে ওনারা হচ্ছে সাহিত্যের আসর বসাইলো। আমরা ফ্যামিলি মেম্বারদের নিয়েও করা যেতে পারে। খুব ভালো আইডিয়া। আমরা আল মাহমুদকে নিয়ে প্রোগ্রাম করতে পারি, রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম করতে পারি, আমরা নজরুলকে নিয়ে প্রোগ্রাম করতে পারি। ইভেন আমরা বর্তমানের যে কবিরা রয়েছেন, আব্দুল হাই শিকদার জীবিত কবি, আমরা তাকে নিয়ে প্রোগ্রাম করতে পারি। আমাদের তো লেখক আছে, আমাদের প্যানেলে তানভীর আছে। তানভীর আছে। সে নিজে আসলে মানে অনেক মানে সাহিত্যপ্রেমীদের নিয়ে সে অনেক আসর করে। সো সেখানে সেটা লিড দেয়। সো তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে আশা করি। আর শিক্ষা সম্পাদক হিসেবে আমি যেটা করতে পারি, যে আমি আসলে যেটা করব, আমাদের ইন্ডাস্ট্রি একটা ক্রুশাল চ্যালেঞ্জ হচ্ছে একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির কোনো কানেকশন নাই, কোলাবোরেশন নাই। সো আমি এই কানেকশনটা তৈরি করার চেষ্টা করব, ইন্ডাস্ট্রিয়াল চ্যালেঞ্জগুলোকে
একাডেমিশিয়ানরা তাদের গবেষণার বিষয়বস্তু হিসেবে নিয়ে আসবে। নিয়ে আসবে। তাহলে কি হবে, একাডেমিশিয়ানরা যেমন স্কেলেবল রিসার্চ তৈরি করতে পারবেন, ঠিক তেমনি ভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তাদের ডে টু ডে লাইফের যে এটা আসলে চ্যালেঞ্জ খুব গুলা জরুরি। বা এটা নিয়ে অনেক প্রবলেম কথা হয় সলিউশন এখন। পাবেন। এটা নিয়ে আসলে অনেক কথা হয়, তো কিন্তু আসলে রিয়েল এক্সাম্পল ক্রিয়েট করার সুযোগ আছে। যেহেতু আমি আরএনডি থেকে আসছি, আমি এটা আশা করি করতে পারবো। আর আমি এখন এবং আমি জানি আপনি ডিপার্টমেন্টে অনেক ভালো রেজাল্ট করেছেন। সো তখন এবং ছিলাম, হ্যাঁ। এবং ইন্ডাস্ট্রি তো ভালো এক্সপোজার আছে। এখন তো নেক্সটে আছেন। নেক্সট আছে। এখন কিন্তু আমাকে ইন্ডাস্ট্রিতে সলিউশন দিতে হয়, যে সলিউশন দিতে ও হয়। প্রবলেমে পড়লে আসলে এটাই হয়। জামান, তুমি যে পজিশনে নির্বাচন করছো, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, তোমার কি মনে হয় এই জায়গাটা আসলে কতটা ভাইটাল? আসলে ভাই আমার মানে এই পদে পার্টিসিপেট করা বা প্রতিদ্বন্দ্বিতা করার একটা মূল কারণ হলো, আমার কাছে মনে হয়েছে আসলে আমাদের বাংলাদেশে বা ওভারঅল টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বিশেষ করে বুটেক্সের যারা আমরা আছি, আমাদের স্ট্রং কোনো ভয়েস নেই। সো এই ক্ষেত্রে মনে হয়েছে আইটিটির আসলে এটা করার সুযোগ ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, বুটেক্সিয়ানদের স্ট্রং ভয়েস হওয়ার। কারণ আমি পার্সোনালি আমি তো ক্লাইমেট স্পেশালিস্ট হিসেবে অটো ইন্টারন্যাশনালে আছি। আমাদের প্রায় এখন ৫৭টা ফ্যাক্টরি নিয়ে আমাকে কাজ করতে হয়। এখানে অনেক বুটিক্সিয়ানদের সাথে কথাবার্তা হয়, জুনিয়র লেভেলে, সিনিয়র লেভেলের। আসলে এখানে অনেক সমস্যা আছে এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখি আমরা যে কর্মপরিবেশ ঠিক নাই, স্যালারি টাইম মতো হওয়া, যেকোনো সময় চাকরি চলে যাওয়া, অনেক সমস্যা আছে। বাট এই বিষয়গুলো আসলে আমরা জানি না। মানে বাইরে এই তো তুমি কি বিষয়গুলা আসলে পলিসি প্রচার, লেভেলে পৌঁছানো হয় মানে না। পাবলিসিটির জায়গাটাকে ফোকাস করতে চাচ্ছ? রাইট। আইটিটি কে আসলে এটা ঠিক, মিডিয়া একটা খুব রাইট। গুড ফ্যাক্টর। একটা মিডিয়া একটা ছোট্ট প্রতিষ্ঠানকে অনেক বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারে। তো এক্সাক্টলি। তুমি মিডিয়া নিয়ে কাজ করতে রাইট। যাচ্ছ। ভয়েস মানে প্রচারের আমাদের voice, টেক্সটাইল আচ্ছা। ইঞ্জিনিয়ারদের ভয়েস। ওকে, প্লাস মানে আমাদের গ্রেট। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অবদানগুলাকে আসলে ন্যাশনালি ওইভাবে রিকগনিশনটা আসে না। আমরা জানি যে এক্সপোর্ট আর্নিং হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিটা লিড দিচ্ছে ইকোনমিকে, বাট এর পিছনের মেকার কারিগর কারা? কারা? আচ্ছা। মানে এখানে হিরো কারা? আল্টিমেটলি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে, যারা তাদের দক্ষতা, শ্রম, মেধা দিয়ে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো তাদের ব্যাপারে আসলে খুব বেশি কথাবার্তা হয় না। সো আমার ইচ্ছা হচ্ছে ওই জিনিসটাকে নিয়ে আসা। রিপ্রেজেন্টিং দ্য হিরোস অফ আওয়ার ইকোনমি। অফ আওয়ার ইকোনমি, এক্সাক্টলি, great. এক্সাক্টলি। সো এটাই আমার ইচ্ছা। এবং আমি তো এর আগেও বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ছিলাম। তুমি তো Even ডিবেট এখন- ক্লাবে ছিলা। তুমি জি, ডিবেট ক্লাবের অফিস সেক্রেটারি অফিস ছিলাম। সেক্রেটারি ছিলা। অফিস সেক্রেটারি ছিলাম। তারপরে তুমি সম্ভবত Business চ্যানেল club এ ছিলাম। 24 এ অনেক আরটিভিতে ছিল। আরটিভিতে ছিল। RTV talk show আরটিভিতে attend তুমি হচ্ছে করেছিলাম, অনেক হ্যাঁ। ইয়ে করেছো। এর পাশাপাশি আমি ক্যাম্পাসে থাকতে সাংবাদিকতার ছোটখাটো কিছু ট্রেনিংও করেছিলাম। সো এটাতে একটা ইন্টারেস্ট ছিল যে না, মানুষের ভয়েসটাকে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া। সো তুমি বিজনেস ক্লাবেও ছিলা মনে হয়। জি, বিজনেস ক্লাবে ছিলাম। প্রেসিডেন্ট ছিলা? না, ডিরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম। আচ্ছা। সো আমাদের ব্যাচ থেকে আসলে কেউ প্রেসিডেন্ট হয়নি। ও আচ্ছা। সো তোমাকে কি ডিফেক্ট প্রেসিডেন্ট বলা যায় কিনা? না, এটা বলা ঠিক হবে না। কারণ আমাদের আরো আচ্ছা। অনেক ফ্রেন্ড ছিল। আমরা ডিরেক্টর আচ্ছা। ছিলাম অনেকজনই। বাট পরের ব্যাচ থেকে প্রেসিডেন্ট দেওয়া হয়েছিল আরকি। বাট এক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ আছে আমার কাছে মনে হয়। সো আমি ওই জায়গাটাতেই আ চাই যে হচ্ছে এই রোলটা পেলে আমি আসলে এখানে কাজ করব। এখানে আমার এফোর্টটা দিব। আমার যোগ্যতা যেটা আছে এটা কাজে লাগানোর চেষ্টা করব। সাকিব ভাই, আপনার তো অনেক নেক্সটে আছেন। আবার স্কয়ারে ছিলেন। সো প্রফেশনাল এক্সপেরিয়েন্স তো অনেক বেশি। জুনিয়রদের জন্য কিছু করতে চান? আমি শুধু জুনিয়রদেরকে বলবো যে কিপ ফেইথ অন ইউ হুম, অ্যান্ড বি দ্য চেঞ্জ মেকার। ওকে। আর পুরনো জীর্ণতা এই জিনিসটাকে আছড়ে ফেলে দিয়ে আমাকে নতুনকে ধারণ করতে হবে। জেনজি জেনারেশন যেভাবে বাংলাদেশের মোল্ডকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছে বা করেছে, সো সেইভাবে আমাদেরকে আসলে চেঞ্জ করতে হবে। পুরনো জিনিসকে আঁকড়ে ধরে রাখা যাবে না, নতুন কিছুকে গ্রহণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে তরুণরা যদি উদ্যমী হয়, জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আইটিটি তো একটা অংশ মাত্র। True. আর Thank you. সিনিয়রদের জন্য? আর সিনিয়রদের জন্য আমার যেটা থাকবে যে আহ, আমাদের সিনিয়র সিটিজেনরা তাদের সম্মানটা আমার মনে হয় যে ন্যাশনাল লেভেলে পায় না। যেমন আমরা দেখি যে প্রত্যেক বছর ডক্টরদের নিয়ে ডক্টরস ফোরাম বা হচ্ছে এনডিএফ এরা হচ্ছে বড় রকমের প্রোগ্রাম করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা দেওয়া হয়। সেই জায়গায় আমাদের যে টেক্সটাইল মানে সিনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের তাদের নিয়ে আসলে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় না। তোমার কথার ব্যাকগ্রাউন্ডে বলতে হয় আর কি যে হিরোজ বিহাইন্ড আওয়ার ইকোনমি, তারা সবসময় আসলে মানে বলা যায় যে সেই হিরোটা হতে পারে না রাষ্ট্রের চোখে। তো আমার কাছে মনে হয় যে আমরা এইটা নিয়ে কাজ করতে পারি ইউনাইটেড কাউন্সিল, যে আমরা আসলে আমাদের হিরোদেরকে হিরোর জায়গায় নিয়ে যাব। যে এই যে ইন্ডাস্ট্রিটা একটা কলকবজা নড়ছে, এই যে বাংলাদেশটা রান করছে, 80% বিজনেস হচ্ছে এখান থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে, এটার পিছনে আসলে যারা হিরো
তাদের গল্পগুলো জানা দরকার। আসলে আমরা True. আমার মনে হয় যে আমরা এরকম পডকাস্ট করতে পারি যেখানে আসলে একদম সিনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আসবেন যারা হ্যাঁ, রিটায়ারমেন্টে হ্যাঁ। চলে গিয়েছেন, তার আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার রাইট করবেন। আমাদের বুটিক্সে আমার মাঝে মধ্যে দেখা হয় এক ব্যাচ, যেমন আমাদের আহমদুল্লাহ স্যার আছে 3 ব্যাচের, 3 মানে ব্যাচের। অনেক সিনিয়র। হ্যাঁ। মানে তিনি কিন্তু উনারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে। প্রাইভেট সেক্টর এখন একাডেমিয়াকে দিচ্ছে। সো উনাদের থেকে আসলে আমাদের গল্পগুলা শোনার একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আর আমাদের প্যানেল থেকে আমাদের একটা প্রচেষ্টা থাকবে হচ্ছে সিনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য তাদের নিরাপত্তা, আর্থিক, সামাজিক এবং হচ্ছে তাদের শারীরিক নিরাপত্তার জন্য আইটিটির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা। রাইট। তাদের নিয়মিত দেখভালের ব্যবস্থা করা, ঠিক আছে? সদস্যরা সাথে তাদেরকে ভিজিট করা। তাদেরকে আসলে এমন একটা জায়গায় নিয়ে আসা যে দে আর নট অ্যালোন। রাইট। লেট দেম, they should be felt like this. Like this, Okay. they are within a family. Within a family, yeah, Family. we should be like this. ঠিক আছে, আমাদের তো অনেক কথাবার্তাই হলো। থ্যাংক ইউ Thank you, সাকিব Tony. ভাই। Best wishes থ্যাংক ইউ for ইচ you. আদার, বেস্ট উইশেস ফর ইউ টু। সো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের ডিসকাশন এখানে শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ইউনাইটেড কাউন্সিলকে ভোট দিন। আপনারা দেখেছেন আমাদের প্যানেলে কারা কারা আছেন। সো ডিসিশন আপনাদের। আইটিটিকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান এটা আপনাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে। আমরা আশা করব আপনারা রাজনৈতিক আঞ্চলিক বলয়ের বাইরে ট্যালেন্ট বেস এবং কারা কি ভূমিকা পালন করতে পারবে এইটা দেখেই আসলে আইটিটির নির্বাচন করবেন, আইটিটির লিডারশিপকে। এবং এর ফলাফলও আশা করছি গুড লিডারশিপ থাকলে আমরা সবাই আইটিটি থেকে বেনিফিটেড হবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।